আসসালামু আলাইকুম। আজকে আমরা এসএসসি হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র থেকে অংশীদারি ব্যবসার হিসাব এই অধ্যায় থেকে আরেকটি গুরুত্বপূর্ণ সৃজনশীল ম্যাথ সলভ করব। আজকে আমরা রাজশাহী বোর্ড 2024 সালের প্রশ্ন নং 9 সমাধান করব। আমরা বেসিক সহ বুঝে খুব সহজভাবে ইনশাল্লাহ বোঝার চেষ্টা করব। তাই চলো কথা না বাড়িয়ে আমরা প্রথমেই প্রশ্নটা দেখে নিই। প্রশ্নে বলা আছে তারিক, মিলি ও মাওলা একটি অংশীদারি ব্যবসায় 3 জন অংশীদার। তাহলে আমরা যে প্রশ্ন সলভ করতেছি এখানে অংশীদার 3 জন, তারা হচ্ছে তারিক, মিলি ও মাওলা। তারা ব্যবসায় লাভ লোকসান যথাক্রমে 3-2-1 অনুপাতে বন্টন করে নেয়। অর্থাৎ হিসাবকাল শেষে আমরা লাভ লোকসান আবন্টন হিসাব প্রস্তুত করার পরে হিসাবকাল শেষে আমরা যে বন্টনযোগ্য মুনাফাটা পাবো, এই বন্টনযোগ্য মুনাফা তারা নিজেদের মধ্যে 3-2-1 অনুপাতে বন্টন করে নিবে। 2023 সালের 1 জানুয়ারি তারিখে তারিখ 2 লক্ষ টাকা, মিলি 1,50,000 টাকা ও মাওলা 1 লক্ষ টাকা মূলধন বিনিয়োগ করে ব্যবসা শুরু করেন। তার মানে তারা এই বছরেই এই অংশীদারি কারবারটা শুরু করছে। এটা কিন্তু তাদের প্রারম্ভিক মূলধন, মানে প্রারম্ভিক উদ্বৃত্ত না যে গত বছরের সমাপনী এই বছরে প্রারম্ভিক হয়েছে। এটা ফ্রেশ অঙ্ক। তার মানে 2023 সালের 1 জানুয়ারি তারিখেই তারা অংশীদারি কারবারটা শুরু করছে। ওকে, চুক্তি অনুযায়ী অংশীদার গণের মূলধন ও উত্তোলনের উপর 5% সুদ ধার্য করতে হবে। চুক্তি অনুযায়ী মূলধনের উপর সুদ ধরা হবে 5%, যেটা কারবার অংশীদারদেরকে দিবে, এবং অংশীদাররা যত টাকা উত্তোলন করবে, নগদ উত্তোলন করবে, ওই নগদ উত্তোলনের উপর কারবারকে 5% সুদ প্রদান করবে, উত্তোলনের সুদ। মিলি ব্যবসায় সার্বক্ষণিক দায়িত্ব পালনের জন্য মাসিক 4,000 টাকা করে বেতন পাবে। যেহেতু মিলি ব্যবসায় সার্বক্ষণিক দায়িত্ব পালন করবে, তাই সে কর্মচারীর ন্যায় প্রতি মাসে 4,000 টাকা করে বেতন পাবে। এই 4,000 টাকা মিলির হচ্ছে আয়, পাট কারবারের হচ্ছে ব্যয়, যা নগদে তুলে নেয়। এবং মিলি এটা কী করছে, কারবার থেকে নগদে তুলে নিচ্ছে। এটার জন্য নিয়ম একটু পরিবর্তন হবে। যখন আমরা অঙ্কটা করব তখন আমরা এটা নিয়ে আসলে ডিটেল আলোচনা করব। প্রতি মাসের শুরুতে তারিখ 1,200 টাকা, প্রতি মাসের মাঝামাঝি মিলি 1,000 টাকা ও প্রতি মাসের শেষে মাওলা 800 টাকা করে নগদ উত্তোলন করেন। তার মানে এখানে কিন্তু উত্তোলন 3টা নিয়মেই করা আছে। তার মানে আমরা যখন উত্তোলন সুদ নির্ণয় করব, প্রতি মাসের শুরুতে হলে আমরা জানি 6.5 মাসের সুদ ধরতে হয়। প্রতি মাসের মাঝামাঝি সময়ে কোনো অংশীদার যদি উত্তোলন করে 6 মাসের সুদ ধার্য করতে হয়, এবং প্রতি মাসের শেষে যদি কোনো অংশীদার উত্তোলন করে তাহলে 5.5 মাসের সুদ ধার্য করতে হয়। এখানে 3টা নিয়ম আমাদের আছে। এছাড়াও মাওলা 1,500 টাকার পণ্য উত্তোলন করেন, যা হিসাবভুক্ত হয়নি। পণ্য উত্তোলন করছে বাট হিসাবের বইতে কোথাও লিপিবদ্ধ হয়নি। এটা লাভ লোকসান আবন্টন হিসাবে আমরা ক্রেডিট দিকে লিখব। উপযুক্ত সমন্বয়গুলো সাধন করার পূর্বে সমাপ্ত বছরের জন্য ব্যবসায় নিট মুনাফা 1,41,000 টাকায় উপনীত হয়। আমি তোমাদের বারবার বলছি যে আমরা যখন অংশীদারি ব্যবসার হিসাব এই অধ্যায় থেকে অংশীদারদের লাভ লোকসান আবন্টন হিসাব প্রস্তুত করব, এই লাভ লোকসান আবন্টন হিসাব প্রস্তুত করার লক্ষ্যে আমরা প্রত্যেকটা প্রশ্নে এই শেষের দিকে দেখব যে ব্যবসায়ের নিট মুনাফা বা ক্ষতি দেওয়া থাকবে। এর ব্যতিক্রম এই অঙ্কের জন্যও নেই। উপযুক্ত সমন্বয়গুলো সাধন করার পূর্বে সমাপ্ত বছরের জন্য ব্যবসায় নিট মুনাফা, তার মানে হিসাবকাল শেষে এই ব্যবসায় প্রতিষ্ঠান আয় বিবরণী প্রস্তুত করার মাধ্যমে তার নিট মুনাফা বের করছে 1,41,000 টাকা। এই 1,41,000 টাকা সঠিক নিট মুনাফা না, কারণ উপযুক্ত সমন্বয়গুলো সাধন করার পূর্বে, তার মানে এখানে যে সমন্বয়গুলো আছে, কিছু ব্যয় আছে ওই 1,41,000 টাকার হিসাবভুক্ত হয়নি, কিছু আয় আছে ওই 1,41,000 টাকার মধ্যে হিসাবভুক্ত হয়নি, তাই এটা সঠিক নিট মুনাফা না। এটাকে কারেক্ট করার জন্য বা সঠিক করার জন্য আমাকে এখন লাভ লোকসান আবন্টন হিসাব প্রস্তুত করতে হবে। তারিখ ও মাওলা মিলিকে এই মর্মে নিশ্চয়তা প্রদান করে যে মিলি মুনাফার অংশ বাবদ কমপক্ষে 30,000 টাকা পাবেন। এটা নিশ্চয়তার অঙ্ক। এই জিনিসটাও আমরা পরে আলোচনা করছি, এটা পরে আমরা আলোচনা করব। এখন আমরা সৃজনশীল প্রশ্নে চলে আসবো। সৃজনশীল প্রশ্নে কি আমাকে সলভ করতে বললো। কয়ে বলছে অংশীদারদের উত্তোলনের সুদ নির্ণয় করো। আমি একটু আগেই ব্যাখ্যা দিলাম যে আমাকে আসলে এই উদ্দীপক থেকেই তো সৃজনশীল প্রশ্নগুলো সলভ করতে হবে। আমি একটু আগে বললাম যে উত্তোলনের ক্ষেত্রে আমাদের কতগুলো নিয়ম আছে। যদি কোনো অংশীদার প্রতি মাসে শুরুতে উত্তোলন করে, আমি বারবার বলছি যে প্রতি মাসে শুরুতে উত্তোলন করলে 6.5 মাসের সুদ প্রদান করবে, অংশীদার প্রদান করবে কারবারে। যদি কোনো অংশীদার প্রতি মাসের মাঝামাঝি, মানে প্রতি মাসের মাঝামাঝি অর্থাৎ জানুয়ারির 15 তারিখ, ফেব্রুয়ারির 15 তারিখ, মার্চের 15 তারিখ, প্রতি মাসের মাঝামাঝি বলতে যে 15 তারিখে তারা উত্তোলন করছে, যদি প্রতি মাসে মাঝামাঝি সময় উত্তোলন করে তাহলে যে উত্তোলন করবে সে মোট উত্তোলনের উপর 6 মাসের সুদ কারবারকে প্রদান করবে। আবার কোনো অংশীদার যদি প্রতি মাসে শেষে উত্তোলন করে তাহলে মোট উত্তোলনের উপর সে 5.5 মাসের সুদ প্রদান করবে। এগুলো হচ্ছে নিয়ম, এগুলো গড় পদ্ধতিতে, এগুলোর ডিটেলস আমরা যেতে যাচ্ছি না, নিয়মগুলো জাস্ট তোমাকে বললাম। কোনো অংশীদার প্রতি মাসের শুরুতে উত্তোলন করলে মোট উত্তোলনের উপর 6.5 মাসের সুদ প্রদান করবে সে। কোনো অংশীদার যদি প্রতি মাসের মাঝামাঝি সময় উত্তোলন করে মোট উত্তোলনের উপর সে 6 মাসের সুদ প্রদান করবে কারবারে। এবং কোনো অংশীদার যদি প্রতি মাসের শেষে উত্তোলন করে তাহলে সে মোট উত্তোলনের উপর কারবারে
5.5 মাসে সুদ প্রদান করবে। আর এটা সলভ করলে তো আমরা আরও বিষয়টা ডিটেলস বুঝতে পারবো। এখানে আমরা দেখতেছি যে যেহেতু কয়ে বলছে অংশীদারদের উত্তরণের সুদ নির্ণয় করো, তাই তুমি আগে খাতায় লিখবা 9 নং প্রশ্নের সমাধান, লিখবা ক উত্তরণের সুদের পরিমাণ নির্ণয়, এই কথাটা লিখে নিবা। লিখে এখন তুমি লিখবা 3 জন অংশীদারের নাম। এখানে 3 জন অংশীদার কে কে আছে? আছে তারিক, তারপরে আছে হচ্ছে মিলি, তারপরে মাওলা। আমরা লিখব তারিক, মিলি, মাওলা। এখন আমরা দেখব কে কত টাকা উত্তোলন করছে। এই দেখো স্পষ্ট প্রশ্নে বলা আছে, এই যে প্রতি মাসের শুরুতে, এটা হবে ভুল হয়েছে বানানটা, প্রতি মাসের শুরুতে তারিখ 1200 টাকা, প্রতি মাসের শুরুতে তারিখ 1200 টাকা, এটাকে বছরে রূপান্তর করো। প্রতি মাসের শুরু মানে কি? জানুয়ারির 1 তারিখ, ফেব্রুয়ারির 1 তারিখ, মার্চের 1 তারিখ, এভাবে ডিসেম্বরের 1 তারিখ। তাহলে প্রতি মাসের শুরুতে এক বছরে কিন্তু 12 বার আসে। তাহলে এক বছরে 12 বার সে 1200 টাকা করে উত্তোলন করছে। তাহলে আমি এখন এটা গুণ করে এখন মোট করি, তাহলে 1200 গুণন 12, সে বছরে মোট উত্তোলন করছে আসলে ব্র্যাকেটে আমরা দেখাই 14,400 টাকা। এটা বাৎসরিক উত্তোলন। এই বাৎসরিক উত্তোলনের উপর সে কত % কারবারে সুদ প্রদান করবে চুক্তিপত্রে স্পষ্ট দেওয়া আছে। স্পষ্ট দেখো, আমরা চুক্তিপত্রটা দেখি কোথায় দেওয়া আছে। এই যে চুক্তি অনুযায়ী অংশীদারগণের মূলধন ও উত্তোলনের উপর 5% সুদ ধার্য করতে হবে। তাহলে তারিখ এক বছরে 14,400 টাকা উত্তোলন করছে। এই 14,400 টাকার উপর সে কারবারকে 5% সুদ দেবে। তাহলে 14,000-এর 5%টা আমরা আগে কেটে ফেলি। 14,000-এর 5% কাটলে আমরা পাবো 14,400-র 720 টাকা। এই 720 টাকা এটা হচ্ছে বাৎসরিক সুদ। আমরা একটু আগে নিয়ম কি জানলাম, কোনো অংশীদার যদি প্রতি মাসে শুরুতে উত্তোলন করে তাহলে সে মোট উত্তোলনের উপর 6.5 মাসে সুদ প্রদান করবে। আমরা এই যে 14,400 টাকা, এটা কিন্তু মোট উত্তোলন। এই মোট উত্তোলনের বাৎসরিক হার 5%। যখন আমরা পার্সেন্ট কাটবো এটা কিন্তু বাৎসরিক। তারপরে এক বছরে সুদ আমরা পেলাম 720 টাকা। আসলে তারিখ কি 720 টাকা সুদ কারবারকে দিবে? না, প্রতি মাসে শুরুতে হলে নিয়ম অনুযায়ী সে 6.5 মাসের সুদ প্রদান করবে। তাহলে এখন এই 6.5 মাসে রূপান্তর করার বা কনভার্ট করার উপায় কি? কারণ এই 720 টাকা 12 মাসের জন্য 12 দ্বারা ভাগ করে দাও, 12 দ্বারা ভাগ করে দাও। কয় মাসের প্রয়োজন? 6.5, 6.5 দ্বারা গুণ করে দাও, ব্র্যাকেট ক্লোজ করে তুমি এখন পাশে সমান চিহ্ন দিয়ে টাকাটা বসিয়ে দাও। এটা আসলে খসড়া তুমি দেখিয়ে দিলা টিচারকে আসলে কিভাবে তুমি নির্ণয় করছো। তা 720 ভাগ 12 গুণন 6.5, তাহলে সে আসলে 390 টাকা সুদ প্রদান করবে কারবারে। এবার আসবো আমরা মিলি প্রতি মাসে কত টাকা উত্তোলন করছে? মিলি প্রতি মাসে মাঝামাঝি 1000 টাকা উত্তোলন করছে। প্রতি মাসের মাঝামাঝি 1000। তাহলে প্রতি মাসের মাঝামাঝি এক বছরে কিন্তু 12 বারে আসবে, জানুয়ারির 15, ফেব্রুয়ারির 15। তার মানে সে এক বছরে মাঝামাঝি 12 বার উত্তোলন করছে। তাহলে প্রতি মাসে যদি 1000 হয় তাহলে 12 বারে সে মোট উত্তোলন করছে 12,000। এই 12,000 এটা মোট উত্তোলন। এই মোট উত্তোলনের উপর 5% তুমি কেটে ফেলো আগে। 12,000-এর 5%, তাহলে 12,000-এর 5% তুমি যদি কাটো, 12,000 গুণন 5%, তাহলে 600 টাকা হচ্ছে মোট উত্তোলনের সুদ। এটাকে তুমি এখন কনভার্ট করবা মাঝামাঝি হওয়ার কারণে 6 মাসে। এই জন্য কী করবা, তুমি আগে 12 দ্বারা ভাগ করবা। 12 দ্বারা ভাগ করলে প্রতি মাসে আসবে। তোমার প্রয়োজন কয় মাস? 6 মাস। 6 দ্বারা গুণ করে ফেলো, দিয়ে ইকুয়াল দাও। তাহলে এখন তুমি কি করবা, এটাকে 12 দ্বারা ভাগ করে 6 দ্বারা গুণ করলে তুমি এক্স্যাক্টলি 300 টাকা পাবা, অর্থাৎ অর্ধেক পাবা। এটা হয়ে গেল মিলির উত্তোলন সুদ কত টাকা সে কারবারে দিবে, এটা আমরা পেয়ে গেলাম। এবার আমরা আসবো মাওলা প্রতি মাসে উত্তোলন করছে কত? 800 টাকা। স্পষ্ট বলা আছে প্রতি মাসের শেষে মাওলা 800 টাকা করে নগদ উত্তোলন করে। তাহলে প্রতি মাসের শেষে সে 800 টাকা উত্তোলন করছে। প্রতি মাসের শেষে তারা কি বুঝাচ্ছে? জানুয়ারির 31 তারিখ, ফেব্রুয়ারির 28 তারিখ, মার্চের 31 তারিখ, এপ্রিলের 30 তারিখ, এভাবে 12 মাসে 12 বার প্রতি মাসের শেষ আসছে, শেষের দিন সে 800 টাকা উত্তোলন করছে। তাহলে তার মানে কি দাঁড়াচ্ছে? 12 মাসে সে 12 বার উত্তোলন করছে। তাহলে মোট উত্তোলন আগে তুমি নির্ণয় করো। তাহলে 8 × 96, সে মোট উত্তোলন করছে 9,600 টাকা। এই 9,600 সে আগে 5% সুদ কাটবে বাৎসরিক। তাহলে 9,600 গুণন 5%, তাহলে পাওয়া যাবে 480। এটা কিন্তু বাৎসরিক সুদ। সে কি আসলে 480 টাকা সুদ কারবারে দিবে? না, নিয়ম কি বলতেছে, প্রতি মাসের শেষে যদি কোনো অংশীদার উত্তোলন করে তাহলে 5.5 মাসের সুদ সে প্রদান করবে, বা 5.5 মাসের সুদ ধরতে হবে। তাহলে গুণন 5.5 মাসে দেখানোর উপায় কি? আমি আগে 12 দ্বারা ভাগ করব, প্রতি মাসে পেয়ে যাব। তারপরে কি করব, প্রতি মাসে টাকাটাকে আমি 5.5 দ্বারা গুণ করব, দিয়ে ব্র্যাকেট ক্লোজ করো, আমরা আসলে অ্যামাউন্টটা পেয়ে যাব। তাহলে ভাগ 12, 480-কে 12 দ্বারা ভাগ করব, গুণন 5.5, তাহলে পাবো 220 টাকা। এইটাই হচ্ছে আসলে আমাদের
কয়ের অ্যান্সার। কয়ে আমাকে কি বলছে? কয়ে বলছে যে উত্তোলনের সুদের পরিমাণ নির্ণয় করা। এই দেখো, অংশীদারদের উত্তোলনের সুদ নির্ণয় করো। এটা ইচ্ছা করলে তুমি এখানে মোট দেখাতে পারো যে মোট সুদটা কত হচ্ছে, না দেখালেও সমস্যা নাই। 390 যোগ 300 যোগ 220, তাহলে মোট সুদ হচ্ছে 910 টাকা। এইটাই হচ্ছে আসলে আমাদের কয়ের অ্যান্সার, অংশীদারদের উত্তোলনের সুদের পরিমাণ। আমরা খুব সহজে কিন্তু এখানে উত্তোলনের সুদ নির্ণয় করতে পারলাম। আমি আবারও বলতেছি, কোনো অংশীদার যদি প্রতি মাসের শুরুতে উত্তোলন করে, তাহলে সে মোট উত্তোলনের উপর কারবারে 6.5 মাসের সুদ প্রদান করবে। কোনো অংশীদার যদি প্রতি মাসের মাঝামাঝি সময়ে উত্তোলন করে, তাহলে সে মোট উত্তোলনের উপর 6 মাসের সুদ কারবারে প্রদান করবে। কোনো অংশীদার যদি প্রতি মাসের শেষে উত্তোলন করে, তাহলে সে মোট উত্তোলনের উপর 5.5 মাসের সুদ কারবারে প্রদান করবে। এটা হচ্ছে নিয়ম। আমরা করে ফেলতে পারলাম খুব সহজে। আমি বারবার বলতেছি, আমার অঙ্কগুলোর বিশেষত্ব হচ্ছে আমি প্রত্যেকটা জিনিস তোমাকে বেসিক সহকারে বুঝাবো, যাতে তোমার প্রত্যেকটা কথা তোমার মাইন্ডে গেঁথে যায়। ওকে ওকে এখন আমরা ক্ষয়ের সমাধান করব। ক্ষয় বলছে লাভ লোকসান আবন্টন হিসাব প্রস্তুত করো। আমি বারবার তোমাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি যে আমরা লাভ লোকসান আবন্টন হিসাব কেন প্রস্তুত করি। আমরা প্রশ্নে একটা জিনিস দেখলেই বুঝতে পারবো, আমাদের প্রত্যেকটা অঙ্কে প্রশ্নের শেষে লেখা থাকে উপরিউক্ত সমন্বয়গুলো সাধনের পূর্বে সমাপ্ত বছরের জন্য ব্যবসার নিট মুনাফা 1,41,000 টাকা উপনীত হয়। এই যে নিট মুনাফা যে 1,41,000 টাকা প্রশ্নে দেওয়া আছে, এটা দেওয়া থাকার কারণে আমরা বুঝতে পারছি যে এই প্রতিষ্ঠান 2023 সালের 31 ডিসেম্বর তারিখে আয় বিবরণী প্রস্তুত করার মাধ্যমে এই নিট মুনাফা বের করছে। এখন এই প্রতিষ্ঠান অলরেডি যে আয় বিবরণী প্রস্তুত করছে, আয় বিবরণী প্রস্তুত করার মাধ্যমে এই যে নিট মুনাফা যে 1,41,000 টাকা পেয়েছে, এই 1,41,000 টাকার মধ্যে কিছু ব্যয় এবং আয় হিসাবভুক্ত করা হয়নি আয় বিবরণীতে। তাই বলা আছে উপরিউক্ত সমন্বয়গুলো সাধন করার পূর্বে। পূর্বে মানে আগে, তার মানে এখানে কিছু ব্যয় এখনও লিপিবদ্ধ করা হয়নি, তার আগে আয় বিবরণী করছে। কিছু আয় এখনও লিপিবদ্ধ করা হয়নি, তার আগে আয় বিবরণী করছে। তাহলে আমরা বলতে পারি যে আয় বিবরণী করে যে নিট মুনাফা 1,41,000 টাকা নির্ণয় করছে এই ব্যবসায়ী প্রতিষ্ঠান, এটা সঠিক নিট মুনাফা না। কেন সঠিক নিট মুনাফা না? কারণ কিছু ব্যয় আয় বিবরণীতে লেখা হয় নাই, কিছু আয় বিবরণীতে লেখা হয় নাই। তাহলে এখন উপায় কি? এই যে কিছু আয় এবং কিছু ব্যয় আয় বিবরণীতে লেখা হলো না, এর ফলে নিট মুনাফা 1,41,000 টাকা ভুল বের হলো। আর এটাকে আমরা কিভাবে সংশোধন করব? আমরা কি আবারও নতুন করে আয় বিবরণী প্রস্তুত করব, না আগেরটাতেই আমরা কাটাকাটি করে সংশোধন করব? আমরা নতুন করে আয় বিবরণী আর প্রস্তুত করব না, বা আমরা যেটা প্রস্তুত করছি সেটাও আর কাটাকাটি করব না, না করে আমরা নতুন একটা হিসাব প্রস্তুত করব, যেটাকে আমরা বলতেছি লাভ লোকসান আবন্টন হিসাব। তাহলে লাভ লোকসান আবন্টন হিসাব আমরা কেন প্রস্তুত করছি? এই যে নিট মুনাফা 1,41,000 টাকা বের হয়েছে, যেহেতু এটা ভুল, এটাকে সঠিক করার জন্য। তাহলে লাভ লোকসান আবন্টন হিসাব প্রস্তুত করা হয় নিট মুনাফাটাকে সঠিক করার জন্য। তাহলে লাভ লোকসান আবন্টন হিসাবে আমরা কোন ব্যয় এবং কোন আয়গুলোকে লিখব? যে আয় এবং ব্যয় এখনও আয় বিবরণীতে লিপিবদ্ধ করা হয়নি। তাহলে এখানে প্রশ্নে স্পষ্ট বলা আছে যে কোন আয় এবং কোন ব্যয় লিপিবদ্ধ করা হয়নি। যেমন এখানে দেওয়া আছে মূলধনের সুদ আয় বিবরণীতে লিপিবদ্ধ করা হয়নি, উত্তোলনের সুদ আয় বিবরণীতে লিপিবদ্ধ করা হয়নি, অংশীদারদের বেতন আয় বিবরণীতে লিপিবদ্ধ করা হয়নি, পণ্য উত্তোলন আয় বিবরণীতে লিপিবদ্ধ করা হয়নি। একদম সিম্পল বিষয়। এখন আমরা লাভ লোকসান আবন্টন হিসাব প্রস্তুত করার জন্য প্রথমে লিখব খ লিখে আমরা আসলে টি ছক করবো। এটা টি ছকে করাটা উত্তম, এটা উলম্ব ছকেও করা যায়, টি ছকে করাটা বেশি তুমি আসলে ইজিলি ফিল করবা। তুমি টি ছক করবা। টি ছক মানে আমার এটা হচ্ছে ডেবিট, হাতের বাম সাইড মানে ডেবিট। ডেবিট মানে আসলে এটা ব্যয়ের দিক, ডেবিট মানেই ব্যয়। যেহেতু লাভ লোকসান আবন্টন হিসাব মানে এটা আয় বিবরণীর মতো ছক। আয় বিবরণী মানে হচ্ছে ডেবিট মানে ব্যয়, ক্রেডিট মানে আয়। তাহলে ডেবিট দিকে ব্যয়গুলো লিখবো, আর এটা ক্রেডিট, তার মানে এখানে আমি আয়গুলো লিখবো, ক্রেডিট দিকে আয়গুলো লিখবো, আর কোনো কিছু এখানে না। এখন লাভ লোকসান আবন্টনে আমরা কোন ব্যয়গুলো লিখবো এবং কোন আয়গুলো লিখবো? যে আয়গুলো এবং যে ব্যয়গুলো আয় বিবরণীতে লিপিবদ্ধকরণে বাদ পড়ে গেছে। এবং আমরা লাভ লোকসান আবন্টন হিসাব কেন প্রস্তুত করতেছি? সঠিক নিট মুনাফা নির্ণয়ের জন্য। তাই আমাকে কি করতে হবে? এই যে শেষের লাইনে যে নিট মুনাফা দেওয়া আছে, এটাকে নিয়েই আসলে লাভ লোকসান আবন্টন হিসাবটা প্রস্তুত করতে হবে। যেহেতু এটা নিট মুনাফা, আমরা একটু আগে জানলাম ব্যয় হলে ডেবিট, আয় হলে ক্রেডিট। তাহলে নিট মুনাফা এটা তো আয়ের সমষ্টি, তার মানে আয় থেকে ব্যয় বাদ দেওয়ার পর আয়ের অতিরিক্ত অংশটাই হচ্ছে তো নিট মুনাফা। তাহলে আমরা আয়ের দিকে দিব, আমরা লিখবো আয় বিবরণী, কারণ এটা আয় বিবরণী প্রস্তুত করার মাধ্যমে পাইছি। কারণ এখানে যাহাই লিখি না কেন,
প্রত্যেকটা জিনিসকে আমাকে শিরোনাম ধরে লিখতে হবে। আমরা লিখব আয় বিবরণী ব্র্যাকেটে নিট মুনাফা লিখে আমরা টাকার ঘরে দিব হচ্ছে 1,41,000 টাকা, প্রশ্নে যেমন দেওয়া ছিল তেমন। এখন আমরা কি করব, একে একে প্রশ্নে যে ব্যয়গুলো লেখা হয় নাই ব্যয়গুলো ডেবিট দিকে লিখবো, প্রশ্নে যে আয়গুলো লেখা হয়নি আয়গুলো ক্রেডিট দিকে লিখবো। তাহলে শুরু থেকে আসি। শুরু থেকে বলা আছে তারা 3 জন অংশীদার, এটা লেনদেন না। তাদের লাভ লোকসান বন্টনের অনুপাত দেওয়া আছে, এটা লেনদেন না। 2023 সালের 1 জানুয়ারি তারিখে তাদের মূলধন 2 লক্ষ টাকা, 1.5 লক্ষ টাকা, 1 লক্ষ টাকা নিয়ে ব্যবসা শুরু করছে, এটা লেনদেন। বাট এটা হচ্ছে আয় না, ব্যয় না, এটা মালিক না সত্ত্ব, এটা এইখানে আসবে না। এটা যখন আমরা মূলধন হিসাব প্রস্তুত করব তখন এটা যাবে, এটা এখানে বসবে না। ওকে, তারপরে কি আছে, চুক্তি অনুযায়ী অংশীদারগণের মূলধন উত্তোলনের উপর 5% সুদ ধার্য করতে হবে। এই যে মূলধনের সুদ আর উত্তোলনের সুদ, মূলধনের সুদ কারবারে ব্যয়ের মধ্যে পড়ে, উত্তোলনের সুদ কারবারে আয়ের মধ্যে পড়ে। কেন? কারণ মূলধন কারবারে কারা নিয়ে আসে? অংশীদাররা কারবারে নিয়ে আসে। এখন আমরা কি জানি, মালিক এবং কারবার ভিন্ন দুটি সত্তা, তার মানে মালিক আলাদা জিনিস, কারবার আলাদা জিনিস। আমরা সব সময় মালিকের নামে কারবারের হিসাব সংরক্ষণ করি। তাহলে মূলধন কে কারবারে বিনিয়োগ করছে? মালিক। টাকাটা কে ব্যবহার করতেছে? কারবার ব্যবহার করতেছে। যেহেতু টাকাটা কারবার ব্যবহার করতেছে, তাই কারবার ওই ব্যবহৃত টাকার উপর হিসাবকাল শেষে মালিককে সুদ প্রদান করবে। তাহলে মূলধনের সুদ কারবারের ব্যয়, কারণ কারবার মালিককে সুদ দিবে, এই জন্য ব্যয়। তাহলে আমরা প্রথমেই যে কাজটা করব, আমরা প্রথমে ডিটেলসটা বলি। আমরা লিখবো আগে 3 জন অংশীদারের নাম, তারপরে লিখবো লাভ লোকসান আবন্টন হিসাব, তারপরে লিখবো 2023 সালের 31 ডিসেম্বর তারিখে সমাপ্ত বছরের জন্য। তারপরে শখ করে প্রথমেই আমরা আয় বিবরণী নিট লাভটা লিখবো, তারপরে আমরা ব্যয় এবং আয়গুলা লিখবো। তার প্রথমে আমরা ব্যয় পেলাম মূলধনের সুদ। এখন আমরা যখন এই ব্যয় এবং আয়গুলা লিখবো, এখানে আবার আরেকটা জিনিস আমাকে লক্ষ্য করতে হবে, ব্যয় এবং আয়গুলাকে আমাকে শিরোনাম অনুযায়ী লিখতে হবে। মূলধনের সুদ কে পাবে? অংশীদাররা পাবে। আর অংশীদাররা কারবার থেকে যে টাকাটা পাবে তাদের মূলধনকে প্রভাবিত করবে। অংশীদার টাকা পেলে তাদের মূলধন বাড়বে। অংশীদার যদি টাকা প্রদান করে, অর্থাৎ অংশীদাররা যদি কারবারে টাকা দেয়, তাদের মূলধন কমবে। তাহলে মূলধনের সুদ কারা পাবে? অংশীদাররা পাবে। এখন কারবার কি করবে? মূলধনের সুদ অংশীদারদেরকে হাতে দেবে না, তাদের অ্যাকাউন্টে যোগ করে দিবে। তাদের অ্যাকাউন্ট মানে মূলধন। এই জন্য আমরা শিরোনাম ব্যবহার করব অংশীদারদের মূলধন হিসাব। শিরোনাম কেন? মূলধনের সুদটা কারবার তাদের অ্যাকাউন্টে জমা করবে, এই জন্য অংশীদারদের মূলধন হিসাব। এখন অংশীদারদের মূলধন হিসাব লিখে তারপরে আমি ব্যয়ের নাম লিখবো মূলধনের সুদ। এখন এই মূলধনের সুদ যে যে অংশীদার আছে তারা মূলধনের সুদ কারবার থেকে পাবে। কে কে আছে? তারিক আছে, মিলি আছে, মাওলা আছে। এখন এইখানে কে কত টাকা মূলধন নিয়ে এই অংশীদারি ব্যবসা শুরু করছে প্রশ্নে দেওয়া আছে শুরুতে 2023 সালের 1 জানুয়ারি তারিখে। তারিখ 2 লাখ টাকা, মিলি 1.5 লক্ষ টাকা, মাওলা 1 লক্ষ টাকা। তাহলে এই টাকার উপর বাৎসরিক তারা সুদ পাবে। আর কেউ যেহেতু অতিরিক্ত মূলধন নিয়ে আসে নাই, তাহলে অতিরিক্ত মূলধনের উপর সুদ পাবে না। আর এই টাকার উপর জাস্ট আমি কি করব, বাৎসরিক সুদটা কেটে দেবো। তাহলে 2 লক্ষ টাকা বছরের শুরুতে আনছে, বছরের শুরু থেকে ডিসেম্বর 31 তারিখ পর্যন্ত 12 মাস, তাহলে 12 মাসের সুদই তারিখ পাবে। তাহলে 2 লাখের 5% আমরা যদি কাটি, তাহলে তারিখ পাবে 10,000 টাকা। এই 10,000 টাকা আমরা ইনার কলামে লিখে দেবো। তারপরে মিলি 1.5 লাখ, 1.5 লাখের 5% কাটলে 7,500 টাকা আমরা ইনার কলামে বসিয়ে দিব। তারপরে আছে মাওলা নিয়েছে 1 লাখ, 1 লাখের 5%, তাহলে কারবার তাকে দিবে 5,000 টাকা। তাহলে কারবার এই 3 জনকে মোট সুদ কত দিবে? এই যে 22,500 টাকা। এটা হচ্ছে কারবারের মোট ব্যয়, মূলধনের সুদ বাবদ মোট ব্যয়। তাহলে ব্যয় মানে ডেবিট দিকে লিখবো আমরা। ওকে, হয়ে গেল। তারপরে চুক্তিপত্র অনুযায়ী কোনো অংশীদার যখন উত্তোলন করবে, নগদ উত্তোলনের উপর অংশীদাররা আবার কারবারে সুদ প্রদান করবে। ভালো করে থিঙ্ক করো, মূলধন কারবারে নিয়ে আসে অংশীদার, তাই কারবার ওই মূলধনটা যেহেতু কারবার ব্যবহার করতেছে, তাহলে ওই মূলধনের উপর কারবার সুদ অংশীদারকে দিবে। আর উত্তোলন করে কে? কারবার থেকে টাকা উত্তোলন করে অংশীদাররা। এবার ওই টাকাটা কে ব্যবহার করতেছে? অংশীদার। তাহলে অংশীদাররা এবার ওই ব্যবহৃত টাকার উপর কারবারকে হিসাবকাল শেষে সুদ দিবে। এখন কে কত টাকা উত্তোলন করছে আর উত্তোলনের সুদ কত, এটা তো আমরা কয়ে নির্ণয় করছি। কয়ে তো আমাকে বলছিলই উত্তোলনের সুদের পরিমাণ নির্ণয় করো। এখানে আর নির্ণয় করতে হবে না, কারণ এখানে স্পষ্ট তো বলা আছে যে প্রথম অংশীদার প্রতি মাসে 1200 টাকা করে উত্তোলন করছে। এই দেখো, প্রতি মাসের শুরুতে তারিখ 1200, প্রতি মাসে মাঝামাঝি সময় মিলিয়ে 1000 দেওয়া আছে। আর আমরা কয়েকগুলো নির্ণয় করছি, জাস্ট আমরা বসিয়ে দেবো। তাহলে আমরা কি জানলাম এখনে, যে যদি কারবার অংশীদারদেরকে কোনো টাকা প্রদান করে, নগদ টাকা কারবার অংশীদারের হাতে দিবে না, তাদের অ্যাকাউন্টে যোগ করে দিবে। ওই জন্য শিরোনাম হবে অংশীদারদের মূলধন হিসাব। ঠিক তেমনইভাবে অংশীদাররা যদি কারবারে কোনো টাকা প্রদান করে, কারবারের হাতে নগদ টাকা দেবে না, তাদের যেহেতু অ্যাকাউন্ট কারবারে আছে মূলধন হিসাব নামে, কারবার ওই অ্যাকাউন্ট থেকে কেটে নেবে।
মূল বিষয়টা হচ্ছে এটা। তাই আমরা শিরোনাম ব্যবহার করব অংশীদারদের মূলধন হিসাব, শিরোনাম ব্যবহার করব। উত্তোলনের সুদ কারবারের আয়, এই লিখব উত্তোলনের সুদ, কারণ উত্তোলনের সুদ কারা দিবে? অংশীদাররা কারবারে দিবে। তাহলে কারবার পাচ্ছে, কারবারের আয় হবে, দিয়ে এখন তিনজনের নাম হবে। আমরা কয় নির্ণয় করছি? ক কারবারের সুদ দিবে 390, মিলি মানে কত না তারিখ দিবে 390, মিলি দিবে 300, মাওলা দিবে 220। তাহলে তারা তিনজন মিলে কারবারে মোট উত্তোলনের সুদ দিবে 910 টাকা। তাহলে 910 টাকা কারবারের আয়। ওকে, হয়ে গেল। ওকে, এরপরে কি আছে? এছাড়াও মাওলা 1500 টাকার পণ্য উত্তোলন করে, যা হিসেবভুক্ত হয়নি। পণ্য উত্তোলন করলে আমরা লাভ লোকসান আবন্টন হিসেবে ক্রেডিট দিকে লিখি। এখন আমরা এই জিনিসটা বারবার আমি তোমাদের বুঝাচ্ছি যে লাভ লোকসান আবন্টন হিসেবে যে আমরা প্রস্তুত করতেছি, ব্যয় মানে ডেবিট, আয় মানে ক্রেডিট। তার মানে অনেক শিক্ষার্থী আছে এটা গুলিয়ে ফেলে, পণ্য উত্তোলন আসলে কি আয়ের মধ্যে পড়ে? না, পণ্য উত্তোলন আয়ের মধ্যে পড়ে না। তাহলে প্রশ্ন, পণ্য উত্তোলন তাহলে আমরা লাভ লোকসান আবন্টন হিসাবে ক্রেডিট দিকে কেন লিখি? ক্রেডিট দিকে লেখা তো আসলে কোনো রাইট নাই, কারণ আমরা ডেবিট দিকে লিখবো ব্যয়গুলো, ক্রেডিট দিকে লিখবো আয়গুলো। তো এইটা কেন লিখি? এটা লেখার রিজন আছে। যখন কোনো মালিক বা অংশীদার কারবার থেকে পণ্য উত্তোলন করে, পণ্য উত্তোলন করলে ক্রয় নামক ব্যয় কমে যায়। এখন আমরা কি জানি? ব্যয় ডেবিট দিকে লিখতে হয়। এখন ডেবিট দিকে কোনো ব্যয় আমি ভুল করে বেশি লিখছি, ধরো আমি ডেবিট দিকে 1500 টাকা ভুল করে বেশি লিখছি, এটাকে সংশোধন করার জন্য, এটাকে কমানোর জন্য আমি যদি ক্রেডিট দিকে লিখি, আসলে কিন্তু ওটা অটো সংশোধন হয়ে যায়। কারণ ডেবিট দিকে ভুল করে লিখছি, ক্রেডিট দিকে লিখলাম, কারণ অ্যাকাউন্টিংয়ে ডেবিটে ক্রেডিটে কাটা গিয়ে সংশোধন হয়। অ্যাকাউন্টিংয়ে ডেবিট 1500 টাকা, এটাকে সংশোধন করার জন্য আমি যদি ক্রেডিট লিখি 1500 টাকা, তার মানে বিষয়টা এমন হলো প্লাস মাইনাস, প্লাসে মাইনাসে কাটা গেল, মূল বিষয়টা হচ্ছে এমন। তাহলে আমরা কি করছি না দেখতেছি, মাওলা কারবার থেকে কি করছে? 1500 টাকার পণ্য উত্তোলন করছে, কিন্তু এটা হিসাবভুক্ত হয়নি। হিসাবভুক্ত হয়নি মানে কি? আসলে ক্রয় থেকে বিয়োগ করা হয় নাই। তার মানে যখন আমরা আয় বিবরণী প্রস্তুত করছি, আমরা ক্রয় নামক ব্যয় বেশি দেখিয়েছি। তাহলে ব্যয় বেশি দেখিয়েছি মানে কি? ডেবিট দিকে ব্যয় বেশি দেখিয়েছি। এখন সংশোধন করার উপায় কি? ব্যয়কে কমাতে হবে। তাহলে ব্যয়কে কমানোর জন্য কি করবা? ডেবিট দিকে ব্যয় লিখছো, কমানোর জন্য তুমি ক্রেডিট দিকে লিখবা, কারণ এখানে তো ক্রয় নাই যে ক্রয় থেকে মাইনাস করবা। তাহলে ক্রয় থেকে বিয়োগ করার জন্য তুমি কি করবা? তুমি ক্রেডিট দিকে লিখবা। কে পণ্য উত্তোলন করছে? মাওলা। তাহলে মাওলার মূলধন আবার কমে যাবে, ওই জন্য লিখতে হবে মাওলার মূলধন হিসাব। কারণ তুমি যদি কারবার থেকে পণ্য উত্তোলন করো, তোমার মূলধন কি কারবারে কমে যাবে না? তো তোমার মূলধন যদি কমে যায়, তাহলে তোমাকে শিরোনাম ব্যবহার করতে হবে। এই যে মাওলার মূলধন হিসাব লিখে নিচে লিখবা পণ্য উত্তোলন, লিখবা 1500 টাকা। তাহলে পণ্য উত্তোলন ক্রেডিট দিকে কেন লেখা হয়? আয়ের কারণে লেখা হয় না, ব্যয়কে কমানোর জন্য লেখা হয়। এটা খুবই গুরুত্বপূর্ণ। ওকে, এটা আমাদের ডান হয়ে গেল। এরপরে আর কি কোনো ব্যয় বা আয় আছে? আমরা যদি দেখি এর বাইরে ব্যয় বা আয় আছে, কারণ আমি একটা স্কিপ পড়ে গেছি, সেটা হচ্ছে উপরে, কারণ নিচে আমরা দেখতে দেখতে পণ্য উত্তোলনটা লিখে ফেললাম, একটা স্কিপ পড়ে গেছি। এই যে মিলি ব্যবসায়ের সার্বক্ষণিক দায়িত্ব পালনের জন্য মাসিক 4000 টাকা করে বেতন পাবে। স্পষ্ট বলা আছে যে মিলি ব্যবসায় সার্বক্ষণিক কর্মচারীর ন্যায় কাজ করে। যেহেতু মিলি কর্মচারীর ন্যায় কাজ করে, তাহলে কারবার মিলিকে তার পারিশ্রমিক বাবদ বেতন প্রদান করবে। কারবার যখন কোনো কর্মীকে বা কোনো অংশীদারকে বেতন প্রদান করে, বেতনটা কারবারের ব্যয় মানেই ডেবিট, এটা হিসেবভুক্ত হয়নি। তাহলে বেতন কে পাবে? মিলি পাবে। তাহলে বেতন যে মিলি পাবে, কারবার মিলের হাতে নগদ টাকা দিবে না, না দিয়ে তার মূলধনে যোগ করে দেবে। তার মানে মিলি বেতন পাওয়ার ফলে তার মূলধন বেড়ে যাচ্ছে। তাই যেহেতু বেতন ব্যয় ডেবিট দিকে লিখবে, এই যে মিলির মূলধন হিসাব, মিলির মূলধন বাড়বে, নিচে লিখবো বেতন প্রতি মাসে কত? 4000। প্রতি মাসে যদি 4000 হয়, তাহলে এক বছর সমান কি? 12 মাস। 4000 গুণন 12, এই 48,000 টাকা বেতন সে পাবে। তাহলে এই 48,000 টাকা কারবারের ব্যয়। আর আমাদের প্রশ্নে কি আর কোনো আয় ব্যয় আছে? এইবার শুরু থেকে আবার দেখো, এখানে প্রারম্ভিক মূলধন দেওয়া ছিল, বেতন হয়ে গেছে, এগুলো উত্তোলন তো লাভ লোকসান আবন্টন হিসেবে বসবে না। তারপরে কি আছে? এছাড়াও 1,500 টাকার পণ্য উত্তোলন করে, লিখছি আমরা। তারপরে উপরে তো বলা ছিল মূলধন ও উত্তোলনের সুদ, লিখছি আমরা। তাহলে আর কোনো আয়ও নেই, ব্যয়ও নেই। আর নিশ্চয়তার বিষয়টা পরে আসতেছে। এই যে তারিখ ও মাওলা মিলিকে এই মর্মে নিশ্চয়তা প্রদান করে যে মিলি মুনাফার অংশ বাবদ কমপক্ষে 30,000 টাকা পাবে। এখনও মুনাফা পর্যন্ত তো আমরা আসি নেই, তারপরে তো নিশ্চয়তা যাবো। তাহলে মুনাফা পর্যন্ত আগে আমরা আসি। এখন আমাদের সব কিছু লেখা শেষ। এখন আমরা কি করব? প্রকৃত মুনাফাটা নির্ণয় করব, বন্টনযোগ্য মুনাফাটা নির্ণয় করব। আমরা কিন্তু আমাদের ভুল মুনাফা, এই যে 1,41,000 টাকা, এটা দ্বারা কিন্তু আমরা এখানে অঙ্কটা শুরু করছি। কারণ এটাকে সঠিক করার জন্যই তো মূল আমরা লাভ লোকসান আবন্টন হিসেবে প্রস্তুত করতেছি। আর এটাকে সঠিক করার জন্য এখন কি করব? আমরা যেহেতু দেখতেছি ক্রেডিট সাইড বড়, ক্রেডিটগুলো যোগ করব। আমরা যদি ক্রেডিটগুলো যোগ করে, আমি যোগফল লিখে রাখছি, 1,41,000 যোগ 910 যোগ 1,500, আমরা যোগফল পাবো
1,43,410। এটাকে সঙ্গে সঙ্গে আমরা ডেবিট দিকে নিয়ে আসবো। ডেবিট দিকে এনে এই টাকার থেকে প্রথমে বিয়োগ করব 22,500, তারপরে বিয়োগ করব 48,000। বিয়োগ করলে আমরা বিয়োগ ফল পাবো 72,910 টাকা। এই যে 72,910 টাকা, এটা কিন্তু আসলে প্রকৃত মুনাফা। তার মানে আমি বলতে পারি সঠিক মুনাফা। এই সঠিক মুনাফাটা কয়জন অংশীদার পাবে? 3 জন। কিন্তু আমাদের প্রশ্নে কিন্তু 1,41,000 টাকা ছিল। এইটাই হচ্ছে মূল রিজন লাভ লোকসান আবন্টন হিসেবে প্রস্তুত করার, যে আমরা এই ভুল মুনাফা থেকে সঠিক মুনাফা নির্ণয় করলাম। আর এই যে 72,910 টাকা যে প্রকৃত মুনাফা বের হলো, এখানে তো কারবার একটা, কিন্তু মালিক তো 3 জন। আর এই 72,910 টাকা 3 জনের মধ্যে ভাগ করতে হবে। এই জন্যেই আমাদের প্রশ্নগুলোতে আসলে আমাদের অনুপাত দেওয়া থাকে, যে কোন অংশীদার কত টাকা পাবে সেটা অনুপাতে তারা ভাগ করে নেবে। তাহলে প্রথমে আমরা আসি তারিখ পাবে কি? 72,910 টাকার আমি 72,910 টাকার আমি বন্টনটা দেখিয়ে দিই। তাহলে এখানে অনুপাতের যোগফল কত? 3, 2, 1 যোগ করলে হয় 6। তাহলে আমি 6 দ্বারা ভাগ করব, প্রতি ভাগ মানে 6 ভাগ হবে। 6 ভাগের মধ্যে তারিখ প্রথম অংশীদার 3 অংশ পাবে। তাহলে এখন তার টাকাটা আমরা নির্ণয় করে ফেলি। তাহলে 72,910 ভাগ 6 গুণন 3, তাহলে সে পাবে হচ্ছে 36,000। আগে বন্টন করি, তারপরে আমরা আসলে নিশ্চয়তার বিষয়টা আসবো। তাহলে তারিখ পাবে হচ্ছে, এটা খসড়া দেখাচ্ছি আমি, 36,455। তাহলে এরপরে মিলিয়ে আসি, 72,910 গুণন উপরে 2 নিচে 6। তাহলে এখন আবার 72,910কে ভাগ করব 6 দ্বারা। মিলির অংশ কত? 2 দ্বারা গুণ করব, গুণন 2। তাহলে মিলির অংশ হচ্ছে 24,303 টাকা। এটা মিলির অংশ, মিলি তার অংশ পেয়ে গেল। তারপরে মাওলা 72,910 টাকা গুণন তার উপরে 1 নিচে 6। তাহলে এই 72,910 ভাগ 6 গুণন 1, তাহলে সে পাবে হচ্ছে 12,152 টাকা। এবার আমরা কিন্তু প্রকৃত মুনাফা 3 জনকে বন্টন করে দিলাম। এবার কিন্তু এখানে একটু ঝামেলা আছে। এখানে আমরা নিশ্চয়তার অঙ্ক করতেছি। নিশ্চয়তার অঙ্কটা কেমন? কেউ কাকে নিশ্চয়তা দেয় যে সে আসলে হিসাবকাল শেষে এত টাকা লাভ পাবেই। এবার দেখি কে কাকে নিশ্চয়তা দিছে। আমরা নিচে গিয়ে দেখি, এই দেখো তারিক ও মিলি এই মর্মে নিশ্চয়তা প্রদান করে। তারিক ও মাওলা মিলিকে। তাহলে মিলি কয় নম্বর? মিলি হচ্ছে আসলে আমাদের দ্বিতীয় জন। এ হচ্ছে মিলি। কি নিশ্চয়তা দিছে ভালো করে দেখো। তারিক ও মাওলা মিলিকে এই মর্মে নিশ্চয়তা প্রদান করে যে মিলি মুনাফার অংশ বাবদ কমপক্ষে 30,000 টাকা পাবে, মানে মিনিমাম 30,000 টাকা পাবে। কিন্তু আমরা মিলি যে দ্বিতীয় জন, তার মুনাফা বন্টন করতে গিয়ে দেখলাম সে আসলে প্রকৃত মুনাফা পাচ্ছে 24,303 টাকা। সে কি এই টাকা নিবে? কারণ এই বছরে তো এ আর এই 2 জন একে নিশ্চয়তা দিছে যে ভাই তুমি মিলি মানে তুমি বোন, তুমি এই বছর শেষে কমপক্ষে 30,000 টাকা মুনাফা পাবা। কিন্তু এখানে তো আসলে সে পেলো না। এখন উপায় কি? সে তো মানবে না। এখন উপায় হচ্ছে তাকে তোমাকে 30,000 টাকা দিতে হবে। তাহলে 30,000 টাকার জন্য শর্ট কত? যত টাকা শর্ট হবে এখন তুমি এবং সে ওই শর্টটা তোমাদের অংশ থেকে বন্টন করে দিবে। এখন শর্ট কত এটা আমরা দেখি। তাহলে নিশ্চিত দেওয়ার কথা ছিল 30,000 মাইনাস সে পাইছে কত? 24,303। তাহলে শর্ট কত? 5,000। একটু আমরা টুকে রাখি, এই জায়গায় টুকে রাখি জায়গা কম হওয়ার কারণে 5,697 টাকা। এটা শর্ট। এই শর্টটা কে দিবে? এই জন দিবে আর এই জন দিবে। তাহলে আগে মিলির টাকাটা দিয়ে দেই। এই দেখো ব্র্যাকেটে দেখো মিলির টাকাটা দেবো কীভাবে। এই 24,303 যোগ নিশ্চিত বাবু 2 জন দিবে কত? 5,697। তাহলে এ কিন্তু 30,000 টাকা পেয়ে গেল। এই যে ইনার কলামে 30,000 টাকা দিয়ে দিলাম। ওকে, এখন আসো এ কিন্তু প্রকৃত পাইছে 36,455। এখন এই 36,455 থেকে তার অংশ এই যে 5,670 টাকার একটা অংশ এইখান থেকে কাকে দেবে? মিলিকে দেবে। কারণ 2 জন মিলে কিন্তু এই 5,697 টাকা মিলিকে এক্সট্রা দেবে। একদম সহজ। একটু আসলে বেশি হচ্ছে মনে হচ্ছে যে স্যার একটু জটিল করে ফেলতেছে। না, জটিল নয়। আমি আবারও বলতেছি, মিলির বের হয়েছে কত? 24,303 টাকা। তাহলে 24,303
30,000 মিলিতে শর্ট কত, এই যে বিয়োগ করলে কিন্তু পাবা 5,697 টাকা। এটা এক্সট্রা কিন্তু মিলি পাবে। আর এই এক্সট্রা টাকাটা কারা দেবে? তারিখ আর মাওলা দেবে, যারা নিশ্চয়তা দিছে। এখন তারিখ আর মাওলা মানে কতটুকু করে দিবে, তারিখ কতটুকু দিবে, মাওলা কতটুকু দিবে, এটা তুমি পাবা কীভাবে? এটাও তাদের অনুপাতে দিবে। তারিখের অনুপাত কত? তারিখের অনুপাত হচ্ছে 3, আর মাওলার অনুপাত কত? মাওলার অনুপাত হচ্ছে 1। তাহলে এই যে 5,697 টাকা যে শর্ট হয়েছে, 4 ভাগের 3 ভাগ দিবে তারিখ, 4 ভাগের 1 ভাগ দিবে হচ্ছে তোমার হচ্ছে মাওলা। এক সিম্পল। তাহলে এখন এটাকে আমি এখন বাইর করি। তাহলে 5,697 ভাগ 4 গুণন 3, তাহলে তোমার তারিখ দিবে 4,273 টাকা, 4,273 টাকা। এখন এটা বিয়োগ করলে যেটা দিবে তার মুনাফা পাওয়া যাবে। তাহলে 36,455 মাইনাস 4,273, তার এখন থাকবে এই যে 32,182। এটা না দেখালেও চলবে, এই ব্র্যাকেটের বিষয়গুলো না দেখালেও চলবে, তুমি আলাদা খসড়া করলেও সমস্যা নেই, এনে কারেক্ট রেজাল্টটা বসলেই হইলো। ওকে, এরপরে আসবো আমরা মাওলার প্রকৃত কত? 12,152। এই 12,152 থেকে মাইনাস করবো, কারণ 12,152 টাকা থেকে আবার মিলিকে তো সে কিছু টাকা দিবে, মিলিকে সে কটুক দিবে, এই যে তার 1 অংশ দিবে, 4 ভাগের 1 ভাগ দিবে। তাহলে এইটাও কিন্তু যারা যারা নিশ্চয়তা দিছে তাদের অনুপাতে তুমি দিবা। তাহলে তারিখের অনুপাত 3, তোমার মাওলার অনুপাত 1, তাহলে অনুপাতে যোগফল 4, 4-এর 3 ভাগ দিল হচ্ছে তারিখ, 4-এর 1 ভাগ দিবে হচ্ছে মাওলা। তাহলে এখন আমি দেখি 5,697 ভাগ 4 গুণন 1, তার মানে ওইটাই আসবে 1,424 টাকা, 1,424 টাকা। তাহলে এখন আমি যদি বিয়োগ করে দিই 12,152 মাইনাস 1,424, তার মানে মাওলার তখন থাকবে 10,720 টাকা। এইটাই হচ্ছে আসলে নিশ্চয়তার ইফেক্ট। নিশ্চয়তার ইফেক্ট উপরে কোথাও হবে না। আমরা এটা আসলে খসড়া করলাম, আগে আমরা বের করে নিলাম যে প্রকৃত মুনাফা এই যে 72,910 টাকা আমরা রেজাল্টটা বের করলাম সঠিক, এটা 3 জনের মধ্যে ভাগ করে দিলাম। ভাগ করে দেওয়ার পর আসলে এই 2 নম্বরকে এই 2 জন নিশ্চয়তা দিছে, সে কমপক্ষে 30,000 টাকা মুনাফা পাবে। তাহলে তার ঘরে 30,000 টাকা তোমাকে দিয়ে দিতে হবে। এখন 30,000 টাকা দিতে শর্ট কত? এই টাকাটা কিন্তু শর্ট। এই টাকাটা যারা যারা নিশ্চয়তা দিচ্ছে তাদের এই মুনাফা থেকে তারা তাদের অনুপাতে বন্টন করবে। এই জন্যে তারা আগে কত পাইছে? 36,455, সেখান থেকে মিলিকে দিল 4,273, মাওলা পাইছে কত? 12,152, মিলিকে দিল 1,424, এটা তাদের অনুপাতে দিল, একদম ইজি। এইবার কিন্তু টাকা ঘুরে ফিরে এই 72,910 টাকাই থাকলো। জাস্ট এইখানে তোমাকে দেখাতে হবে, এই ব্র্যাকেটে দেখাতেও পারো, না দেখালেও হবে, এখানে টাকাটা সঠিক বের হইলেই হলো, একদম ইজি। তাহলে আমরা খুব সহজে আসলে লাভ লোকসান আবন্টন হিসাবটা প্রস্তুত করলাম এবং নিশ্চয়তার বিষয়টাও আমরা দেখলাম। আমাদের এখানে খ ডান এবং আমরা বেসিক সহ খটা করার চেষ্টা করলাম। এখন আমরা গয়ের সমাধান করব। গয়ে বলছে অংশীদারদের মূলধন হিসাব প্রস্তুত করো। আমি বারবার এই জিনিসটা তোমাকে বুঝাচ্ছি, বেসিক যে বিষয়টা, যে আমরা যে মূলধন হিসাব প্রস্তুত করি, এই মূলধন হিসাবটা মূলত আসলে মালিকানা সত্ত্ব বিবরণী। মালিকানা সত্ত্ব বিবরণীতে আমরা উলম্ব ছকে আসলে সমাপনী মূলধন নির্ণয় করি। কিভাবে? প্রারম্ভিক মূলধনের সাথে অতিরিক্ত মূলধন যোগ করি, মূলধনের সুদ থাকলে যোগ করি, নিট লাভ বা নিট মুনাফা যোগ করি, সেখান থেকে উত্তোলন বিয়োগ করি, পণ্য উত্তোলন বিয়োগ করি, উত্তোলনের সুদ বিয়োগ করি। এখানেও সেম জিনিসটা করব আমরা উলম্ব ছকে, অর্থাৎ সরাসরি যোগ বিয়োগ না করে আমরা ডেবিট ক্রেডিটের মাধ্যমে এখানে আসলে সমাপনী মূলধন নির্ণয় করব। পার্থক্যটা এতটুকু, আর কোনো পার্থক্য নেই। এখানে আমরা যেভাবে মালিকানা সত্ত্ব বিবরণী প্রস্তুত করি, আগে প্রারম্ভিক মূলধন, তার সাথে অতিরিক্ত মূলধন যোগ, নিট মুনাফা যোগ, এই কাজগুলো এখানে করব। বাট এটা নির্দিষ্ট একটা ছকে করব, যেটা টি ছকে করব। তাই আমরা গ করার জন্য প্রথমে লিখব গ, এখানে গ লিখে আমরা লিখব অংশীদারদের মূলধন হিসাব, লিখব পরিবর্তনশীল পদ্ধতিটা, না লিখলেও চলে। পরিবর্তনশীল পদ্ধতি বলতে এখানে প্রারম্ভিক মূলধন যত টাকা ছিল ওইটা আসলে সমাপনী মূলধন পরিবর্তন করবে, মানে ভিন্ন হবে, এই জন্য এটাকে আমরা পরিবর্তনশীল পদ্ধতি বলি। এখন মূলধন হিসাব প্রস্তুতির জন্য মূলধন রিলেটেড লেনদেনগুলো আমরা আসলে এই ছকে লিপিবদ্ধ করব। তো আমরা যখন মূলধন হিসাব প্রস্তুত করব, মূলধন হিসাবের প্রথম যে উপাদানটা, তারা কত টাকা নিয়ে এই হিসাবকালটা
শুরু করছে, অর্থাৎ কত টাকা মূলধন নিয়ে হিসাব কালটা শুরু করছে এটা আমি লিখবো। আর মূলধন মানেই এটা ক্রেডিটসের প্রকাশ করে, তো আমরা প্রারম্ভিক মূলধনটা অলওয়েজ আমরা ক্রেডিট দিকে লেখার মাধ্যমে শুরু করব। তাই আমরা প্রথমে ছক করব, প্রথমে অংশীদারদের মূলধন হিসাব ছক করবা, তারিখ বিবরণ, 3 জন অংশীদারের নাম, এটা ডেবিট, এটা হচ্ছে ডেবিট, আর এটা হচ্ছে আমাদের ক্রেডিট। এই হচ্ছে বিষয়, হাতের বাম সাইড ডেবিট, হাতের বাম সাইড হচ্ছে ক্রেডিট। আমরা ছক সবাই জানি, তারিখ বিবরণ জয়জন অংশীদার থাকবে তয়জন অংশীদারের নাম, তারিখ বিবরণ জয়জন অংশীদার থাকবে তয়জন অংশীদারের নাম। তুমি তোমার খাতায় ছকটা বড় করবে, আমার আসলে স্পেস কম থাকার কারণে আমি চিকন করে করছি, লেখাটা কিন্তু হিজিবুজি হয়েছে, একটু তোমরা কষ্ট করে বুঝে নিবা, আমার কথাগুলো শোনার মাধ্যমে তোমরা খাতায় লিখে নিবে। আসলে লেখাগুলো অনেক হিজিবিজি হয়েছে এবং অনেক ছোটো ছোটো হয়েছে, জায়গা কিন্তু অনেক সংকীর্ণ, এই জন্যই কিন্তু এমনটা হয়েছে। কারণ আমি যদি বড় করে লিখতাম আমার ক্যামেরার লেন্স তত বড় নিতে পারবে না, একটু কষ্ট করে তোমরা অ্যাডজাস্ট করিও। ওকে, তাহলে আমরা প্রথমেই কি করব, বছরের শুরুতে যত টাকা মূলধন নিয়ে তারা এই হিসাব কালটা শুরু করছে সেটাকে আমরা ক্রেডিট দিকে লিখবো। তো ক্রেডিট দিকে লিখবো 2023 জানুয়ারি 1, এই উদ্বৃত্ত বিডি। প্রথম জনের মূলধন ছিল 2 লক্ষ টাকা, দ্বিতীয় জনের 1.5 লক্ষ টাকা, তৃতীয় জনের 1 লক্ষ টাকা। লেখার পর আমরা প্রশ্নে দেখব অতিরিক্ত মূলধন আছে কিনা। তুমি সেম মালিকানা সত্ত্ব বিবরণীটা চিন্তা করো, প্রারম্ভিক মূলধন যোগ অতিরিক্ত মূলধন, অতিরিক্ত মূলধন থাকলে প্রশ্নে স্পষ্ট দেওয়া থাকবে। যদি অতিরিক্ত মূলধন থাকে তুমি লিখবা যে তারিখ থাকবে সেই তারিখ দিয়ে নগদান / ব্যাংক হিসেবে ব্র্যাকেটে অতিরিক্ত মূলধন লেখার প্রসেস এইটা, যে নিয়ে আসবে তার ঘরে। ওকে, এটা হয়ে গেল। এরপরে তুমি কি করবা, প্রারম্ভিক মূলধন এবং অতিরিক্ত মূলধন তুমি প্রশ্ন থেকে লিখবা। বাকি যে দফাগুলো আছে, অর্থাৎ যে দফাগুলোর ফলে তাদের অংশীদারদের মূলধনকে প্রভাবিত করছে বা মূলধন বাড়ছে, সেটা লাভ লোকসান আবন্টন হিসেবে ডেবিট দিকে আছে। আমি আজকে ছকটা এখানে করে রাখছি, আসলে আমরা ক্ষয় তো লাভ লোকসান আবন্টন হিসেবে প্রস্তুত করছি, আমি মিশিয়ে দিছি, ওই জিনিসটাই আমি আবার বোর্ডে লিখে রেখেছি। দেখো, এই লাভ লোকসান আবন্টন হিসাব। ডেবিট দিকে তুমি কিন্তু শিরোনাম দিয়ে এই যে মূলধনের সুদ লিখছো, মিলির মূলধন বেতন লিখছো, অংশীদার মূলধন মুনাফার অংশ লিখছো। ডেবিট দিকে যে দফাগুলো আছে এই দফাগুলোর ফলে আসলে অংশীদারদের মূলধন বাড়বে। মূলধনের সুদ কে পাবে, তারিখ পাবে, মিলি পাবে, মাওলা পাবে, তাদের মূলধন বাড়বে। বেতন কে পাবে, মিলি পাবে, তার মূলধন বাড়বে। মুনাফার অংশ কে পাবে, তারিখ, মিলি, মাওলা পাবে, তাদের মূলধন বাড়বে। তার মানে সহজ কথা, আমরা লাভ লোকসান আবন্টন হিসাবের সাইড অল্টারনেট করবো, ডেবিটগুলা মূলধন হিসেবে ক্রেডিট দিকে লিখবো, ক্রেডিটগুলো মূলধন হিসেবে ডেবিট দিকে লিখবো। এটা টেকনিক্যালি। এখন আমরা কোথা থেকে লিখতেছি, লাভ লোকসান আবন্টন হিসাব, ডেবিটগুলা মূলধন হিসেবে ক্রেডিট দিকে। ক্রেডিট দিকে কেন লিখবো, আসলে এই দফাগুলোর ফলে তাদের মূলধন বাড়বে, এটার বেসিক হচ্ছে এটা, টেকনিক এটা। বেসিকটা হচ্ছে মূলধন বাড়লে ক্রেডিট দিকে, মূলধন কমলে ডেবিট দিকে, এটা বেসিক। আর টেকনিক্যালি আমি ডেবিটটা মূলধন হিসেবে ক্রেডিট দিকে লিখবো, ক্রেডিটটা মূলধন হিসেবে ডেবিট দিকে লিখবো, এটা শর্টকাট। তাহলে আমরা শর্টকাটটা করি, আমরা লিখবো ডিসেম্বর 31 লাভ লোকসান আবন্টন হিসাব শিরোনাম, কারণ লাভ লোকসান আবন্টন হিসাব থেকে আনতেছি। প্রথমে লিখবো মূলধনের সুদ, লিখলাম মূলধনের সুদ। আমরা দেখবো লাভ লোকসান আবন্টন হিসেবে কত কত লিখছিলাম, ওটা বসিয়ে দেবো, এই 10,000, 7,500, 5,000। এটা আমরা ব্যাখ্যা দিলাম না, কারণ আমরা বের করে লিখে ফেলছি। তারপরে আছে মিলির বেতন, লিখবো বেতন, আমরা তারিখের ঘরে ড্যাশ দেবো, মাওলার ঘরে ড্যাশ দেবো, মিলির ঘরে দেবো 48,000। তারপরে কি আছে, মুনাফার অংশ আছে, এই যে মুনাফার অংশ, আমরা লিখবো মুনাফার অংশ, যার যেভাবে আছে সেভাবে আমরা বসিয়ে দেবো। এই যে 32,128 টাকা, 30,000, 10,728 টাকা, এই যে 32,182 টাকা, তারপরে হচ্ছে 30,000 টাকা, 10,728 টাকা। এটা কিন্তু এখানে দেখালাম না, কারণ ওটা তোমাদের সিস্টেম ওয়াইজ দেখাইছি যে নিশ্চয়তার অঙ্ক হওয়ার কারণে আসলে কেমনটা হয়েছিল, এখানে আর ওই জিনিসগুলো উল্লেখ নেই, তুমি জাস্ট বসিয়ে দিবা। আর কি ডেবিট দিকে কোনো কিছু আছে, নেই, তার মানে মূলধনকে প্রভাবিত করা অর্থাৎ বাড়ার আর কোনো এখানে লেনদেন নেই। ওকে, এখন আমরা ডেবিট দিকে তফাগুলো লিখবো। কারণ ডেবিট দিকে আমরা কি লিখবো, ডেবিট দিকে মূলত যে লেনদেনগুলোর ফলে মূলধন কমে সেগুলোকে লিখি। মূলধন কমে অংশীদাররা যখন নগদ উত্তোলন করবে, নগদ উত্তোলন করলে তাদের মূলধন তো কমে যায়। এই যে প্রতি মাসের শুরুতে তারিখ 1,200 টাকা, প্রতি মাসে মাঝামাঝি সময় মিলি 1,000 টাকা, প্রতি মাসের শেষে মাওলা 800 টাকা করে নগদ উত্তোলন করে। তুমি মালিক কারবার থেকে যখন নগদ উত্তোলন করবা, তোমার মূলধন বাড়বে না কমবে, কি বলবে, তোমার মূলধন কমে যাবে। কমে যাবে মানে তো বিয়োগ, কিন্তু এখানে তো আমরা যোগ বিয়োগ করতেছি না, ডেবিট ক্রেডিটের মাধ্যমে বিয়োগ করতেছি। তাহলে মূলধন বাড়লে ক্রেডিট, মূলধন কমলে ডেবিট। তাহলে ডেবিট দিকে লিখবা 2023 ডিসেম্বর 31, লিখবা উত্তোলন প্রতি মাসে 1,200, তাহলে এক বছরে কত, এটা বাৎসরিক লিখতে হবে, 14,400। প্রতি মাসে 1,000, তাহলে মিলি কত, 12,000। প্রতি মাসে মাওলা কত, 800, তাহলে এক বছরে কত, 9,600। জাস্ট লিখে দিলাম। আর এখানে কিন্তু প্রশ্ন থেকে মূলধন কমবে এমন দফা প্রশ্নে নাই, নাই বলতে ভুল হবে। টেকনিক্যালি এখন আমরা কাজ করব, অর্থাৎ লাভ লোকসান আবন্টন হিসাবে যেগুলো ক্রেডিট দিকে লিখছি সেগুলোকে এবার আমি ডেবিট দিকে লিখবো। এই যে মূলধনের সুদ, উত্তোলনের সুদ, উত্তোলনের সুদ কে দিবে, তারিখ দিবে, মিলি দিবে, মাওলা দিবে।
এই উত্তরণের সুদ এই যে তারিখ যে 390 টাকা দিবে, এটা কারবারে নগদ টাকা দিবে না, আসলে কারবার তাদের অ্যাকাউন্ট থেকে কেটে নেবে। এটা ব্যাংক সমন্বয় বিবরণীর মতো, যে ব্যাংকে তুমি টাকা রাখছো ব্যাংক সার্ভিস চার্জ নেবে, ব্যাংক কি তোমাকে জানাবে যে ভাই সার্ভিস চার্জ এত টাকা দেওয়া লাগবে, আপনি দিয়ে যান? জানাবে না, তোমার অ্যাকাউন্ট থেকে ব্যাংক কেটে নেবে। মূল উত্তরণের সুদ বিষয়টা তেমন। তারিখের অ্যাকাউন্ট থেকে 390 টাকা কারবার কেটে নেবে, মিলির অ্যাকাউন্ট থেকে 300 টাকা কারবার কেটে নেবে, মালার অ্যাকাউন্ট থেকে 220 টাকা কারবার কেটে নেবে। তার মানে তো তাদের মূলধন কমবে, এই জন্য শিরোনাম ইউজ হবে। এটা কোথা থেকে আমরা আনতেছি? লাভ লোকসান আবন্টনের ক্রেডিট দিক থেকে। তাহলে আমি লিখবো ডিসেম্বর 31, এই যে লাভ লোকসান আবন্টন হিসাব দিয়ে লিখবো উত্তরণের সুদ। তাহলে তারিখ দিবে কত? 390, মিলি দিবে কত? 300, মালা দেবে কত? 220, মানে তাদের অ্যাকাউন্ট থেকে কেটে নিল। এরপরে কি আছে? মাওলার মূলধন হিসাব, পণ্য উত্তোলন। মাওলা আবার কি করছে? নগদ উত্তোলন বাদ দিয়ে সে পণ্য উত্তোলন করছে। পণ্য উত্তোলন হিসাবভুক্ত হয় নাই বিধায় আসলে ব্যয়কে কমানোর জন্য এটা লাভ লোকসান আবন্টন হিসেবে ক্রেডিট দিকে লেখানো হয়েছে। এখন লাভ লোকসান আবন্টনে কই লেখলে এটা ইম্পর্টেন্ট না, এটা মূল বিষয়টা পণ্য উত্তোলনের ফলে তার মূলধন কমে যাবে। তাহলে এখন আমরা ক্রেডিট দিক থেকে ডেবিট দিকে নিয়ে আসবো, লিখবো পণ্য উত্তোলন। কে পণ্য উত্তোলন করছে? মাওলা। তাই তারিখের ঘরে ড্যাশ, মিলির ঘরে ড্যাশ, মাওলার ঘরে 1500 টাকা। খুব ইজি। এখন একটা ব্যতিক্রমী বিষয় এখানে আছে, সেটা হচ্ছে প্রশ্নে বলা ছিল যে সার্বক্ষণিক দায়িত্ব পালন করার জন্য, দেখো মিলি ব্যবসায় সার্বক্ষণিক দায়িত্ব পালনের জন্য মাসিক 4000 টাকা করে বেতন পাবে। ভালো কথা, বেতন পাবে। এই 4000 টাকা বেতন কারবারের ব্যয়, যা নগদে তুলে নেয়। মিলি আবার কি করছে? এই টাকাটা কারবার থেকে নগদে তুলে নিছে। এই জিনিসটার জন্য আমরা কি করব? কারবার প্রতি মাসে 4000 টাকা বেতন দিবে, তাহলে কারবার 1 বছরে মিলিকে কত টাকা বেতন দিবে? 48,000 টাকা বেতন দেবে। তাহলে কারবার কি করছে? এই দেখো মিলির বেতন নামে তার অ্যাকাউন্টে কিন্তু আগে যোগ করে দিছে। এই ক্রেডিট দিকে লেখা মানে এটা কিন্তু তার অ্যাকাউন্ট, মিলির অ্যাকাউন্টে কারবার যোগ করে দিছে। মিলি এই 48,000 টাকা কারবারে কি রেখে দিছে না উত্তোলন করছে? উত্তোলন করছে, উঠাইছে। তাহলে এই 48,000 টাকা মিলির অ্যাকাউন্ট থেকে কমে যাবে। তাহলে আমরা কি জানি? অংশীদারদের অ্যাকাউন্টে টাকা বাড়লে কারবার ওটা ক্রেডিট দিকে লিখবে, আর অংশীদারের অ্যাকাউন্টে টাকা কমলে কারবার ডেবিট দিকে লিখবে। তাহলে মিলি কি করছে? কারবার থেকে 48,000 টাকা বেতন তুলে নিছে, এই জন্য আবার ইনস্ট্যান্ট সঙ্গে সঙ্গে ওটা ডেবিট দিকে লিখতে হবে এটাকে সঠিক করার জন্য। কারণ সে তো 48,000 টাকা কারবারে রেখে দেয় নেই, ফেলিয়ে রাখে নেই, সে নিয়ে নিছে। এই জন্য আবার ডিসেম্বর 31 লিখতে হবে। এই যে নগদান হিসাব লিখতে হবে বেতন উত্তোলন, বা শুধু বেতন লিখলেও হবে, উত্তোলন কথা না লিখলেও চলবে। নগদান হিসাব দিয়ে বেতন বা বেতন উত্তোলন। তাহলে মিলি কত টাকা বেতন উঠে নিছে? 48,000 টাকা উঠে নিছে। যদি অর্ধেক উঠে নিত তাহলে 24,000 টাকা লিখতে হয়। এখানে মূল বিষয়টা হচ্ছে এটা, যে যতটুকু উঠাবে আবার তুমি ওটাকে ডেবিট করবা, কারণ তার মূলধন কমে যাবে। এখন আমরা যদি লেকচারের বইয়ে দেখি, আসলে এই লেনদেনটা পুরো স্কিপ করে গেছে, এটি স্কিপ করা যাবে না। এটার ব্যাখ্যা তোমাকে দেখাতে হবে যে বেতন যেহেতু সে 48,000 টাকা পাবে, কারবার তার অ্যাকাউন্টে ওটা বৃদ্ধি করবে, নগদে তুলে নেওয়ার কারণে আবার তার অ্যাকাউন্টে কারবার ওটাকে বিয়োগ করবে। তার মানে তুলে নেওয়ার কারণে আসলে এখানে আমি 48,000 টাকা ডেবিট দিকে লিখলাম অ্যাকাউন্টকে কমানোর জন্য। আর যদি তুলে না নিত তখন এটা তুমি লিখতাই না, তুমি শুধু ক্রেডিট দিকে লিখতা। এটা তোমাকে বুঝতে হবে। ওকে, তাহলে আর আমাদের এই অঙ্কে কোনো ঝামেলা নেই। এখন আমরা এখানে যোগ বিয়োগ করব। যোগ বিয়োগ করার জন্য আমরা দেখতেছি ক্রেডিট বড়, তো ক্রেডিট দিকের তারিখের ঘরে আসবো। 2,10,000, 32,182, এগুলো যোগ করলে আমরা পাচ্ছি 2,42,182। মিলি 1.5 লাখ, 7,500, 48,000, 30,000 যোগ করলে আমরা দেখতেছি যোগফল হচ্ছে 2,35,500। মাওলা 1 লাখ, 5,000, 10,728 যোগ করলে আমরা দেখতেছি হচ্ছে 1,15,728। এটা সঙ্গে সঙ্গে আমরা ডেবিট দিকে নিয়ে আসবো। এই যে আনলাম, এনে এই টাকা থেকে এই টাকা বিয়োগ করব। বিয়োগ করলে বিয়োগ ফল পেলাম, তার মানে তারিখের সমাপনী মূলধন 2,27,332। এই টাকাটা তারিখের অ্যাকাউন্টে কারবারে রয়ে গেছে। এই টাকা দ্বারা আগামী বছর আবার নতুন হিসাবকাল শুরু হবে। তার মানে 2023 সালে এটা সমাপনী মূলধন, 2024 সালের শুরুতে এটা প্রারম্ভিক মূলধন হয়ে যাবে। তার মানে 2024 সাল কারবার তারিখের 2,27,392 টাকা মূলধন নিয়ে হিসাবকালটা শুরু করবে। ঠিক তেমনইভাবে মিলি রাশি, ওই টাকাটা এই পাশে নিয়ে আসবো 2,35,500, এখান থেকে এই টাকা বিয়োগ করব, এই টাকা বিয়োগ করব, এই টাকা বিয়োগ করব। তার মানে মিলির সমাপনী মূলধন হবে 1,75,200। এটা সমাপনী মূলধন। 24 সালের শুরুতে এটাই হয়ে যাবে প্রারম্ভিক মূলধন। ঠিক তেমনইভাবে আর মাওলা আসো, মাওলার 1,15,728, এখান থেকে 9,600 টাকা বিয়োগ হবে, 220 টাকা বিয়োগ হবে, 1,500 টাকা বিয়োগ হবে, হয়ে সমাপনী মূলধন অর্থাৎ হিসাবকাল শেষে মাওলার অ্যাকাউন্টে তার টাকা রয়ে গেছে 1,04,408 টাকা। পরের হিসাবকাল এই টাকা দ্বারা আবার হিসাবকাল
মূলধনটা শুরু করবে। তার মানে আমরা উদ্বৃত্ত সিডি ডিসেম্বর 31 তারিখে লিখে 2024 সালের জানুয়ারি 1 উদ্বৃত্ত বিডি, তার মানে এইটা হচ্ছে প্রারম্ভিক মূলধন। এই টাকা দ্বারা 2024 সালের হিসাব করাটা শুরু হবে, দিয়ে A to Z বক্স করে তোমাকে অঙ্কটা ছেড়ে দিতে হবে। এইভাবেই তুমি মূলত অংশীদারদের মূলধন হিসাব প্রস্তুত করবা। আমরা খুব সহজে কিন্তু গটা করে ফেলাম এবং বেসিক সহ, আমি ক্লাসগুলো বেসিক সহ বুঝাচ্ছি বিধায় কিন্তু সময় নিচ্ছি। আমার ক্লাসগুলো একটু সময় সাপেক্ষ, ইনশাআল্লাহ তুমি মনোযোগ দিয়ে ক্লাসগুলো দেখো, তুমি অ্যাকাউন্টিংয়ে জাহাজ হয়ে যাবে, তোমাকে কেউ আটকাতে পারবে না ইনশাআল্লাহ। তুমি আমার উপর আস্থা রাখো। তাহলে তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, আমার জন্য বেশি বেশি দোয়া করবে যাতে তোমাদের জন্য আমি সুন্দর সুন্দর ক্লাস নিয়ে আসতে পারি, উপহার দিতে পারি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম সবাইকে।